মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা। সৌমিক কেমন ছেলে, এই প্রশ্নের উত্তর সেদিন আমি পেলাম, বলল অপরাজিতা। রাইমা জিজ্ঞেস করল, কাকিমা বলল? অপরাজিতা বলল, তারপর একটু জল খেয়ে গলা ভিজিয়ে নিল অপরাজিতা। আবার বলতে শুরু করল। সৌমিকদের বাড়ি শিয়ালদার কোলি মার্কেট অঞ্চলে। একসময় ওদের অনেক টাকা পয়সা ছিল, পুরনো বনেদি বাড়ি। কিন্তু তারপর ওই আত্মীয় স্বজনের মধ্যে ভাগাভাগি আর শরিকি ঝামেলার মধ্যে পড়ল ওরা। তারপর যা হয় আর কি, বিশাল বাড়ির দোতলায় দুটো ঘর ওদের ভাগ্যে রইল। সৌমিকের মায়ের তুলনায় বাবার বয়সটা অনেকটা বেশি, দুজনের প্রায় 14 বছরের ডিফারেন্স। ওর বাবা এদিক সেদিক অনেক কাজকর্ম করত, কিন্তু শেষে হিন্দ মোটরের কারখানায় কাজ পায়। নিয়মিত মাইনে একরকম ওদের সংসার চলে যেত। এছাড়াও ঠাকুমা বড়ি বানাতেন, নাড়ু বানাতেন, বিক্রি করতেন সেসব। সৌমিকের মা বিয়ের পর শ্বশুর বাড়ি এসে বুঝতে পারেন এই অল্প রোজগারে আপাতত যা হোক চাল ফুটিয়ে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু ভবিষ্যতে ছেলে মেয়ে হলে মুশকিল হবে। তাই ওর মা দর্জির দোকান দিলেন নিজের বাড়িতে। অসাধারণ সেলাইয়ের হাত জানিস জেঠিমার? আজকে যে ব্লাউজটা পরেছিলাম জেঠিমাই বানিয়ে দিয়েছে। তবে এখন আর নিজে হাতে বানায় না কিছু। সৌমিক একটা টেলারিং স্কুল খুলে দিয়েছে, ওই পুরনো বাড়ির দোতলাতেই ব্যবস্থা। রাইমা বলল, বাবা, তোর শাশুড়ি মা তো বেশ কর্মঠ মানুষ। অপরাজিতা বলল, হ্যাঁ, ওই বয়সে আমরা বোধহয় বিছানায় পড়ে থাকবো, এত খাটনি তো পরের কথা। জানিস, খুব অল্প বয়সে সৌমিকের বাবা মারা যান। হিন্দ মোটরের কারখানা বন্ধ হয়ে গেল। এদিকে সৌমিকের তখন ক্লাস 5। ওদের সংসার পুরোপুরি মায়ের রোজগারে নির্ভরশীল হয়ে পড়ল। প্রত্যেক দিন সকালে সৌমিকের বাবা কাজ খুঁজতে বেরোতেন, আর রাতে ক্লান্ত মাতাল একটা শরীর টলতে টলতে ঢুকত ঘরে। ঘরে ফিরেই সৌমিকের মায়ের উপর হম্বিতম্বি শুরু করতেন। সৌমিকের মা শুধু না, ঠাকুমাও বহুবার বারণ করেছিলেন নিজের ছেলেকে মদ খেতে। ওর বাবা শোনেনি আর। শেষে একদিন বাড়ি ঢুকে মারধর করলেন সৌমিকের মাকে। সৌমিক তখন ক্লাস 6-7 স্টুডেন্ট। অবাক হয়ে দেখল বাবা মাকে মারছে, ঠাম্মা কাঁদছে, মা কাঁদছে। কিন্তু সেদিন রাতে নাকি অদ্ভুত একটা ঘটনা ঘটেছিল ওদের বাড়িতে। হঠাৎ সৌমিকের মা একটা ব্যাগে জামা কাপড় গুছিয়ে নিয়েছিল। তারপর সৌমিকের ঠাম্মাকে বলেছিল, আমি আসছি মা, অনেকদিন তো হলো এই জীবন, আর পারছি না। ছেলেটার পড়াশোনাও জলে যাচ্ছে, এভাবে তো দুটো জীবন শেষ হয়ে যেতে পারে না। সৌমিকের ঠাম্মা ওর মাকে আটকে ছিল, বলেছিল, তুমি আমাকে আর একটা সুযোগ দাও, ওই বেয়াদব ছেলেকে আমি সামলাচ্ছি। বৃদ্ধা মহিলার অনুরোধ ওর মা ফেলতে পারেননি সেদিন। পরের দিন রাতে একইভাবে বাড়ি ফিরেছিল সৌমিকের বাবা, কিন্তু তিনি ঘরে ঢুকতে পারলেন না। ঘরে ঢোকার আগেই সৌমিকের ঠাম্মা দরজা বন্ধ করে দিলেন। সারা রাত ওর বাবা দাঁড়িয়ে রইলেন ঘরের বাইরে। দরজা খোলা হলো পরের দিন সকালে। ওর বাবা হাউমাউ করে কাঁদতে কাঁদতে ক্ষমা চাইলেন স্ত্রীর কাছে, তারপর মায়ের কাছে। উনি কোনো একটা পাইস হোটেলে কাজ করতেও শুরু করেছিলেন, কিন্তু তারপর ওনার যাতায়াত শুরু হয় হাড়কাটা গলিতে। সংসারের প্রতি শেষ দায়টুকু উনি মিটিয়ে ফেলেন। এদিকে সৌমিকের তখন ক্লাস 9, সামনেই বড় পরীক্ষা, মাধ্যমিক। ওর ঠাম্মা বলেছিলেন সৌমিকের মাকে, ছেড়ে দাও বৌমা,
আমাদের বাড়ির ছেলে এর বেশি লেখাপড়া শিখে কি করবে? সৌমিকের মা শোনেননি ওনার কথা, উল্টে বুঝিয়েছিলেন ওর নিজের পরিচয় থাকা কতখানি দরকার। এদিকে সৌমিকের লেখাপড়ার খরচও বাড়ছিল, তাই ওদের বাড়ির একতলার একটা ঘরে সৌমিক কোচিং সেন্টার খুলেছিল। ক্লাস 9 থেকেই ও টিউশনি পড়ানো শুরু করলো। সারাদিন পড়াতো, তারপর রাতে নিজের পড়াশুনো করত। ও ছোটবেলায় খুব পুষ্টিকর খাবারও পায়নি, তবে যেটুকু যা পেয়েছে সবটাই ওর মা আর ঠাম্মার জন্য। অনেক রাত পর্যন্ত পড়তো সৌমিক। ওর ঠাম্মা জেগে বসে থাকতো পাশে, মাথায় হাত বুলিয়ে দিত। মাধ্যমিকে সৌমিক দারুণ রেজাল্ট করে, খবরের কাগজেও এই ঘটনা বেরিয়েছিল। তারপর ওর জীবনযাত্রার মানের খানিক উন্নতি হয়। একটা এনজিও ওর সঙ্গে যোগাযোগ করে, ওদের বাড়িতে এসে সব সিচুয়েশন দেখে ওরাই সৌমিককে ক্লাস 12 পর্যন্ত লেখাপড়ার খরচ দিতে চায়। কিন্তু ওদের শর্ত অনুযায়ী সৌমিককে সব পরীক্ষায় মিনিমাম 80% নম্বর মেনটেন করতেই হতো। সৌমিক কিন্তু এর পরেও টিউশনি বন্ধ করেনি। টিউশনির টাকাটা সংসারে দিতে হতো। 3টে ব্যাচে পড়াতো সৌমিক। ভালোই ছেলে মেয়ে আসতো পড়তে। আমি যেদিন প্রথম ওদের বাড়ি গেছিলাম, জেঠিমা আমাকে একটা শাড়ি দেখিয়েছিল। খুব দামি নয় শাড়িটা, তবে ওটাই সৌমিকের ওর মাকে দেয়া প্রথম উপহার। রাইমা এতক্ষণ মন দিয়ে অপরাজিতার কথা শুনছিল। এখন বলল, সত্যি রে অপরাজিতা, তুই না বললে আমি বিশ্বাসই করতাম না সৌমিকদা এরকম স্ট্রাগল করেছে জীবনে। ওর চোখে মুখে কোথাও এক ফোঁটাও অহংকার দেখি না। বড্ড ভালো মানুষ রে ও। অপরাজিতা বলল, হ্যাঁ, আমিও এইসব শুনেছিলাম মা আর তাপস কাকুর মুখে। উচ্চ মাধ্যমিকেও ফার্স্ট হয়, কিন্তু এনজিওটা শর্ত অনুযায়ী আর ওর লেখাপড়ার খরচ চালায়নি। এদিকে সৌমিকের মনে তখন অনেক স্বপ্ন। ওর মাও বুঝতে পারেনি এরকম মেধাবী ছেলেকে নিয়ে এবার কি করবে। তখন ওর এক মাস্টার মশাই ছিলেন, কেমিস্ট্রি পড়াতেন, চন্দনবাবু। তিনি বলেন, তোমাকে আমি এন্ট্রান্সে বসার খরচ দেব, কিন্তু মাথায় রেখো এই সুযোগ তুমি একবারই পাবে। তোমার কিন্তু বাকি অনেকের মতো বারবার পরীক্ষা দেওয়ার ক্ষমতা নেই। এই কথাটা সৌমিক আমাকে বারবার বলে, জানিস, যদি আমরা খুব মন থেকে কিছু চাই, তাহলে সেই চাওয়াটার প্রতি সৎ থাকা প্রয়োজন। সৌমিক এই এন্ট্রান্সটা ক্র্যাক করার জন্য প্রচণ্ড পরিশ্রম করেছিল। ওর র্যাঙ্ক ভালো ছিল, পিজিতেই চান্স পেল। তারপর ওই মাস্টার মশাই ওকে অনেক সাহায্য করেছেন। ডাক্তারি পড়ার তো অনেক খরচ, তবে এখন ওর মায়ের রোজগারও মন্দ না। বেশ নাম করেছে প্রজাপতি টেলারিং স্কুল। রাইমা বলল, তো সৌমিক তার ঠাম্মার সঙ্গে আলাপ আছে? অপরাজিতা বলল, হ্যাঁ, উনি ভীষণ ভালো মানুষ। আমি যাব শুনলেই রান্নাবান্না করতে বসে যান। সৌমিক প্র্যাকটিস শুরু করার পর ওদের অবস্থা ভালোই হয়েছে। তবে সৌমিকের মা বা ঠাম্মা কেউই বাড়িটা ছেড়ে যেতে চান না। তাই ফ্ল্যাট কিনেছে সৌমিক, কিন্তু সেখানে লোকজন থাকে না। খুব দরকার পড়লে মাঝে মধ্যে হসপিটাল থেকে বেরোতে অনেক রাত হলে সৌমিক ওখানে যায়। সৌমিকের ওই ফ্ল্যাটটা আমার খুব পছন্দ, জানিস। নিজে হাতে সাজিয়েছি আমি ঘরটা। ওর মা ঠাম্মাকেও অনেকবার করে বলেছে ওখানে এসে থাকতে, কিছুতেই থাকবেন না। ওর মাকে একদিন খুব জোর করেছিলাম ফ্ল্যাটে আসার জন্য। তখন আমাকে বলেছিল, এতদিনের যে যুদ্ধ, সেই সব ক্লান্তি স্মৃতি সবকিছু ছেড়ে চলে গেলে শিকড়হীন হয়ে যাব যে মা। আমি বলেছিলাম, এখানে তো তোমার অনেক খারাপ স্মৃতি, তাহলে কেন এখনো সেসব আঁকড়ে বাঁচতে চাইছো? ওর মা বলেছিল,
বিয়ে হয়ে প্রথমেই বাড়িতে ঢুকেছিলাম আমি। ওই দেখ আলমারির মাথায় ওই যে সাদা কাপড়টা এখন ময়লা হয়ে গেছে, তাতে আমার পায়ের ছাপ পড়েছিল। স্ট্যাম্প যখন একবার মেরে দিয়েছি আর তো যাওয়ার উপায় নেই। যদি কোনোদিন সৌমিকের বাবা ফিরে আসে তাহলে যে আমাকে খুঁজে পাবে না। ওর বাবার জন্য থাকতে হবে আমাকে। জীবনের শেষ কটা দিন আছে বল, এখন আর পালিয়ে লাভ কি? আমি জিজ্ঞেস করেছিলাম, তুমি এত মনের জোর পাও কোথা থেকে? ওর মা বলেছিল, আমি তো মেয়ে, তোর মতো। মেয়েদের মনে অনেক জোর দিয়েছেন ঈশ্বর। মেয়েরা চাইলে বাবা হয়ে ছেলেকে আগলাতে পারে। দেখ না আমার ছেলেটাকে কেমন সুন্দর তৈরি করেছি। খুব বেশি কিছু আর বলতে পারিনি আমি সেদিন, কিন্তু বুঝেছিলাম সৌমিক যে এত সেন্সিটিভ একজন মানুষ হয়ে উঠতে পেরেছে তার কারণ ওর বাড়ির পরিবেশ। ওর মা আর ওর ঠাম্মার মতো দুজন মানুষ যারা দাঁতে দাঁত চেপে কাজ করেছে একটু খাবারের জন্য, অথচ কখনো অসৎ হয়নি, কখনো সরে যায়নি নিজেদের ফোকাস থেকে। সৌমিক ছেলেটাকে দেখে বোঝা যায় না ওর মধ্যেও এত গল্প জমে আছে। রাইমা বলল, সৌমিক তার বড় হওয়াটাও কিন্তু আমাদের মতো নয়, বড্ড কষ্ট করেছে বেচারা ছোট্ট থেকে। অপরাজিতা বলল, আমিও তাই ভাবি, একটা বাচ্চা ছেলে ঘুম থেকে উঠে সকালে খাবার পাবে কিনা জানে না, এরকম অনিশ্চয়তাও সামলেছে ও। জানিস, আমরা একবার বেরিয়েছিলাম ঘুরতে, দুজনের কারোরই খাওয়া দাওয়া হয়নি। একটা ক্যাফেতে ঢুকে স্যান্ডউইচ অর্ডার করতে যাচ্ছিলাম আমি। সৌমিক এমনিতেই খুব এক্সপেন্সিভ জিনিস কিনে খাওয়ার পক্ষপাতী নয়, তবে সেদিন অন্য কারণে বেরিয়ে গেছিল ক্যাফে থেকে। আমিও বেরিয়ে এসেছিলাম ওর সঙ্গে। আবার তো জানিস খিদে পেলেই মাথা ঠিক থাকে না। বেশ চিৎকার করেই বলেছিলাম, একদিন না হয় খেলে তুমি দামি খাবার, কি এমন ক্ষতি হতো তাতে? সৌমিক আমাকে ওর স্কুল জীবনের একটা গল্প শুনিয়েছিল। সৌমিক তখন ক্লাস 4-এ পড়ে। রোজ সকালে ওর মা ডেকে দেয় ঘুম থেকে, তারপর চান করিয়ে চুল আঁচড়ে দিয়ে স্কুলে পাঠায়। খুব ছোট থেকেই সৌমিক একা একা স্কুলে যেত। পুল কার অ্যাফোর্ড করার মতো টাকা ছিল না তো ওদের। আর সকাল থেকেই ওর মা কাজ শুরু করতেন, ছেলের সঙ্গে সঙ্গে ঘোরার সময়ও ছিল না। প্রত্যেক দিন সৌমিকের টিফিন খুব যত্ন নিয়ে বানাতেন ওর মা। উনুনের আঁচের গন্ধ লেগে থাকতো রুটিতে, আর সাথে তরকারি। ওই আগের দিন রাতে যা রান্না হতো, ওর মায়ের রান্নার হাত দারুণ জানিস, একবার খেলে তুই ভুলতেই পারবি না। আসলে আমাদের মতো এত উপকরণ নেই তো, তাই অল্প জিনিসেই এমন চমৎকার স্বাদের রান্না হয়। যাই হোক, যেদিনকার ঘটনা তার আগের দিনই ওর মা গঙ্গা থেকে কুচো চিংড়ি এনেছিল। রাতে সেটাই রান্না হয়েছিল। সৌমিক তো আবার চিংড়ি খেতে খুব ভালোবাসে, তাই বেশি করেই বানিয়েছিলেন জেঠিমা। সেই তরকারি টিফিনে নিয়ে গেছিল সৌমিক। ওদের স্কুলে আভাস নামে একটা ছেলে পড়ত, বড় লোক বাড়ির ছেলে। তার মা বাবা তাকে নিত্য নতুন টিফিন দেয়। সেদিন তার টিফিনে ছিল স্যান্ডউইচ। টিফিনের বেল পড়লেই সবাই ঘিরে ধরত আভাসকে। আভাস কাউকেই ভাগ দিত না, কিন্তু সবাই হাঁ করে তাকিয়ে থাকতো ওর খাবারের দিকে। শুধু একটু খাবারের ভাগ পাবে বলে বন্ধুত্ব করতে চাইতো আভাসের সঙ্গে। সৌমিক আর ওর বন্ধু সূর্য একেবারেই এই দলে ছিল না। সূর্যর বরং লোভ ছিল সৌমিকের মায়ের রান্না করা খাবারের প্রতি। ওরা দুজন ভাগ করে টিফিন খেত নিরিবিলিতে। সেদিন আভাসের এক স্যাঙাত ক্লাসরুমে বলে ওঠে, যারা যারা স্যান্ডউইচ চাস আভাসের হোমওয়ার্ক করে দে, তাহলেই পাবি। আভাসের হোমওয়ার্ক করে দেওয়ার জন্য হুড়োহুড়ি লেগে যায়। সৌমিক আর সূর্য নিজেদের মতো বসেছিল লাস্ট বেঞ্চে। খেতে খেতে হাসছিল ওরা ঘটনাটা দেখে। হঠাৎ আভাস ওদের দিকে তেড়ে আসে, জিজ্ঞেস করে, আই তোরা হাসছিস কেন রে? সূর্য বলে বসে, নিজে হোমওয়ার্ক করতে পারবি না বলে টিফিন দিয়ে দিচ্ছিস, দেখে হাসি পাবে না?
এই কথা শুনে আভাস আরও ক্ষেপে যায়। ও বলে, শোন, তোরা তো গরিব, এসব খাবারের টেস্ট পাসনি কোনোদিন। এরা পেয়েছে তাই খাবার জন্য হোমওয়ার্ক করে দিচ্ছে। তোদের এত জ্বালা ধরছে কেন রে? কি ভিক্ষা নেবি নাকি? সৌমিক এই কথায় খুব কষ্ট পায়। ও বলে, আমি গরিব হলেও তোকে আমার টিফিন দিতে পারি বলে ও টিফিন বক্সটা বাড়িয়ে দেয়। আভাস ওর টিফিন বক্সে লাথি মারে। স্টিলের টিফিন বক্সটা শব্দ করে খাবার সমেত ছড়িয়ে পড়ে মেঝেতে। সূর্য তেড়ে যায় আভাসের দিকে। সৌমিক ওকে আটকায়। ক্লাসের অন্যান্য ছেলেরাও আভাসের এই আচরণে বিরক্ত হয়। ওরাও বলে আভাস কাজটা ঠিক করেনি। এইভাবে সৌমিকের খাবার নষ্ট করার জন্য ওর নামে ক্লাস টিচারের কাছে কমপ্লেন করা উচিত। সৌমিক এসব কোনো কথাতেই কান দেয়নি। ওর চোখ দিয়ে জল পড়ছিল। মায়ের রান্না করা চিংড়ি মাছ মেঝের ধুলোয় ছড়িয়ে আছে। চুপচাপ সেগুলো পরিষ্কার করে কৌটোয় তুলছিল। আভাস তখন এগিয়ে এসে নিজের স্যান্ডউইচটা ছুঁড়ে দেয় ওর মুখের সামনে। বলে, খেয়ে নে, আর কখনো পাবি না। ছোটবেলার এই স্মৃতিগুলো এখনো সৌমিককে ভোগায়। ওকে যত বলি ভুলে যাও, ততই বলে এগুলো নাকি ওর জোর, মেরুদণ্ড সোজা রাখার অবলম্বন। রাইমা বলল, অপরাজিতা, তুই একটা খাঁটি হিরে পেয়েছিস জীবনে, খুব আগলে রাখ, বুঝলি? অপরাজিতা বলল, আমি আর আগলে রাখতে পারি বল? ও যেভাবে আমার যত্ন নেয় আমি তার এক আনাও করতে পারি না। রাইমা বলল, এটা আবার কম্পিটিশন নাকি? কে বেশি করলো কে কম করলো সেসবের হিসেব রাখতে হবে? অপরাজিতা বলল, তা নয়, তবে মাঝে মধ্যে খুব অপরাধী মনে হয় নিজেকে। এই ধর আজকেই। রাইমা কথা শেষ করতে দিল না অপরাজিতাকে। বলল, তুই যদি আবার আজকের দিনে কি কি হয়নি তার তালিকা খুলে বসিস, আমি কিন্তু সত্যিই মারব। দেখ আজকে কত কিছু হয়েছে সেটা বল। কতদিন পর তোর বাড়িতে এলাম, এতক্ষণ ধরে গল্প করছি, খাওয়া দাওয়া আর আড্ডার পার্টটা তো বেস্ট। কতদিন পর আমি কোনো বন্ধুর সঙ্গে রাত জাগছি জানিস তুই? অপরাজিতা মাথা নাড়ল। তারপর বলল, তুই আর সৌমিক না থাকলে খুব বোরিং একটা জীবন হতো আমার। রাইমা বলল, কিন্তু আমাকে এবার একটা খোঁজ দে তো। অপরাজিতা বলল, কি? এমনিতেই অনেক রাত। তাও রাইমা যতটা সম্ভব গলা নামিয়ে প্রশ্ন করল, তোর আগে সৌমিক তার জীবনে কেউ ছিল না? মানে স্পেশাল কেউ? রাইমার প্রশ্ন করার ভঙ্গিতে অপরাজিতা হেসে উঠল। বলল, বাবা রাইমা, তুইও না এরকম ফিসফিস করছিস কেন? রাইমা বলল, আমার বাবা তোর বরকে বিশ্বাস হয় না। হয়তো জেগে থাকলেও থাকতে পারে, হয়তো জেগে জেগে সব কথা শুনছে। যদি ভাবে আমি তোর কাছে ওর নামে ভাঙচি দিতে এসেছি। অপরাজিতা হাসি থামাতে পারল না। মুখে হাত চাপা দিয়ে জোর করে হাসি থামানোর চেষ্টা করলো। তারপর বলল, শোন, তোর মনে হয় আমি বাদে কেউ এরকম পাগল পাড়াকু আর কিপটে একটা ছেলের সাথে প্রেম করবে? রাইমা বলল, বাজে কথা বলিস না অপরাজিতা, সৌমিকদা মোটেই কিপটে নয়। কত কিছু খাওয়ালো বলতো? অপরাজিতা বলল, সে তো গন্ডগোলের সময় বলে, না হলে দেখতিস বলতো জলমুড়ি খেয়ে শুয়ে পড়তে। তবে হ্যাঁ, সৌমিকের কাউকে পছন্দ ছিল না, কিন্তু ওদের কলেজের এক সিনিয়রের সৌমিককে ভীষণ পছন্দ ছিল। রাইমা বলল, বলিস কি, কলেজ সিনিয়র? বলেই আবার হাসতে শুরু করলো। অপরাজিতা বলল, হ্যাঁ, আশাদি। আমার সঙ্গে সৌমিক ওর পরিচয় করিয়ে দিয়েছিল। মানুষটা খুব মিষ্টি জানিস। আমাকে আড়ালে নিয়ে গিয়ে বলেছিল, এই চত্বরে সবাই জানে সৌমিক আমার ক্রাশ। আমি কিন্তু সেই ক্রাশকে তোর হাতে তুলে দিচ্ছি, খুব যত্নে রাখবি, কেমন? আমার ভালো লেগেছিল মহিলাকে। কত মানুষেরই তো ভালো লাগে কতজনকে, ভালোবাসার অভ্যেসেও ঢুকে পড়ে তারা, তারপরেও ভালোবাসতে পারে কি? আশাদি হয়তো মজাই করেছিল, বা হয়তো সত্যিই পছন্দ করত, আমি জানি না। কিন্তু মানুষটা তো অসততা করেনি বল। যা মনে হয়েছে সোজা সাপটা ভাষায় বলেছে আমাকে।
রাইমা বলল, সে কথা তো তুই এখন বলছিস, সত্যি করে বল, একটুও জেলাস ফিল করিসনি? অপরাজিতা বলল, সৌমিকের জন্য বা সৌমিককে নিয়ে কোনোদিন আমার কোনো নেগেটিভ ইমোশন আসেনি জানিস। ওর মধ্যে এত আশা আছে যে আমি চাইলেও ওর জন্য কাউকে হিংসা করতে পারবো না। অনেক সময় মজা করি আমরা, থাকবো না আর একসাথে, কিন্তু আমি হয়তো ওকে ছাড়া সত্যিই থাকবো না আর। এটা নির্ভরতা নয়, এটা ভরসা। আমার এত বছরের জীবনে সৌমিক আমার বেস্ট ফ্রেন্ড। রাইমার দিকে তাকিয়ে চোখ টিপল অপরাজিতা। রাইমা হাসল। ওর এখন ভালো লাগছে। অপরাজিতা নিজের খুশির কথা বলছে এখন। আস্তে আস্তে মোহরের আলো ফুটছে। রাইমা জানে সব অন্ধকার শেষ হয়ে যায়। মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা।